ওই কেমিক্যাল বন্ডিং এর যে দুটো টপিক আমি মিস করে গেছি, যেটা বলা হয়নি, সেটা একটু বলে দিই। একটা বড় টপিক আছে আর একটা ছোট্ট টপিক, সেইটা হচ্ছে ফর্মাল চার্জ। প্রথম যে টপিকটা আমি মিস করেছিলাম, ফর্মাল চার্জ, ফর্মাল আধান, এই ফর্মাল চার্জটা মিস করে গেছি। সমযোজী যৌগে উপস্থিত পরমাণুর ফর্মাল চার্জ, এটা তুমি বইতে পেয়ে যাবে, যেখানে লুইস ডট স্ট্রাকচার আছে সেই জায়গাতে পাবে। ফর্মাল চার্জ কি? না, একটা সমযোজী যৌগ যদি থাকে বা সমযোজী অণু যদি থাকে, সাপোজ আমি ধরলাম যে O3 ওজোন, O3 অণু, সেই O3 অণু, এখন এই O3 অণু যখন আমি গঠনাকৃতি অঙ্কন করব, এরকম দেখতে হবে। O3 অণুটা দুটো অক্সিজেন পরমাণু ডবল বন্ডেড থাকে, দ্বিবন্ধনে আবদ্ধ থাকে, আর একটা কোঅর্ডিনেট বন্ডে আবদ্ধ থাকে। এখন এইখানে দুটো লোন পেয়ার থাকে, এইখানে একটা লোন পেয়ার থাকে, আর এখানে তিনটে লোন পেয়ার থাকে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই O3 অণুর প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর মাথায় কত আধান আছে, তুমি দেখে কি বলতে পারবে কত আধান আছে? দেখে মনে হচ্ছে যে কোনো আধান নেই এদের মাথায়। হ্যাঁ, কোনো আধান নেই, ওভারঅল এই অণুটার মাথায় কোনো আধান নেই, এখানে তো দেখতেই পাচ্ছি। কিন্তু এখানে কিছু আধান আছে মাথায়, যেটা দেখা যাচ্ছে না। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অণু অক্সিজেন পরমাণুর মাথায় কিন্তু আধান আছে, যেটা দেখা যাচ্ছে না। সেটাকে আমরা ফর্মাল চার্জ বলি। সেই ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে দেয়। কিছু কিছু ক্ষেত্রে এই ফর্মাল চার্জগুলো প্রয়োজন হয়। যেমন আমি যদি তোমাকে এইটা এরকমভাবে অঙ্কন করতাম, অক্সিজেন অণুর সাথে আর এক অক্সিজেন পরমাণুর সাথে আর একটা অক্সিজেন পরমাণু ডবল বন্ডেড, এই কোঅর্ডিনেট বন্ডটাকে যদি আমি এরকমভাবে দেখাতাম, সিঙ্গেল বন্ড দিয়ে দেখাতাম, তাহলে কি হতো? এইখানটায় প্লাস হয়ে যেত আর এইখানে মাইনাস হয়ে যেত, তাই না? মনে আছে তোমাদের অসমযোজী বন্ধন যখন তৈরি করেছিলাম, তখন বলেছিলাম এ একটা পরমাণু আর বি একটা পরমাণু, এদের মধ্যে যদি অসমযোজী বন্ধন হয়, একজনা দাতা পরমাণু, একজনা গ্রহিতা পরমাণু, তাহলে দাতা ইলেকট্রন ডোনেট করবে আর গ্রহিতা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। এইটাকে অসমযোজী বন্ধন বলে। এই অসমযোজী বন্ধন আমি এরকমভাবেও লিখতে পারি যে দাতা পরমাণু সে ধনাত্মক আধানযুক্ত হয়ে যায়, আর যে গ্রহিতা সে ঋণাত্মক আধানযুক্ত হয়ে যায়। তাহলে কোঅর্ডিনেট বন্ডকে আমি এরকম প্লাস মাইনাস দিয়েও দেখাতে পারি। এই যে মাথায় চার্জটা যেটা দেখা যাচ্ছে না, সেটাকে বলা হয় ফর্মাল চার্জ। এই ফর্মাল চার্জ ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আগে আমি লিখে দিই, তারপর সেই ফর্মুলা থেকে আমি কয়েকটা অণুর প্রত্যেকটা পরমাণুর ফর্মাল চার্জ বের করব। তার মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট, ওজনের ফর্মাল চার্জ বার করতে দেয়। ফর্মাল চার্জের ফর্মুলাটা লিখে নাও, F.C ফর্মাল চার্জ সমান, তোমাদের বইতে আছে, আমি একটা শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। ফর্মাল চার্জ F.C সমান V মাইনাস N মাইনাস হাফ S। এটা আমি নিজে থেকে একটা অ্যালফাবেট দিয়েছি, সেটা তুমি ভাষায় লিখতে পারো বড় বড় করে, বইতে ভাষায় দেওয়া আছে। এবার এগুলো প্রত্যেকটা ব্র্যাকেটে দেওয়া আছে, আমি ব্র্যাকেটগুলো দিইনি, ঠিক আছে? এখন ভিটা কি? ভিটা হচ্ছে যে পরমাণুটির ফর্মাল চার্জ নির্ণয় করবে তার যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। তার মানে ভিটা কি হয়ে গেল? টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যার ফর্মাল চার্জ ক্যালকুলেশন করা হচ্ছে। লিখে নেবে, আমি লিখছি না এখানে। এখানে হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা যার ফর্মাল চার্জ নির্ণয় করা হচ্ছে তার। দ্বিতীয় যেটা আছে এন,
এনটা কি? এনটা হচ্ছে যে পরমাণুতে যতগুলো ইলেকট্রন আছে যেগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ, এটা লিখে নাও, টোটাল নাম্বার অফ আনশেয়ার্ড, SHARED, শেয়ার্ড ভ্যালেন্স ইলেকট্রন। এটা বাংলায় বললে কি হয়, যে পরমাণুটির যতগুলো ইলেকট্রন, যোজ্যতা কক্ষের ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না। আর এটা হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। আর এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনে যেগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, বুঝিয়ে দিচ্ছি আমি। আর এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার্ড ইলেকট্রন, শেয়ার্ড ইলেকট্রন অর্থাৎ যতগুলো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে সেই সংখ্যাটা। একটা উদাহরণ দিয়ে বললে সব ভালো বুঝতে পেরে যাবে। যেমন এই যে O3 অণুটা বলেছি, সেখানে আমি না এই অক্সিজেনটাকে, প্রথম অক্সিজেনটাকে 1 নম্বর অক্সিজেন বললাম, এটা 2 নম্বর অক্সিজেন বললাম, আর এটা 3 নম্বর অক্সিজেন বললাম। তাহলে তুমি এখন ভেবে নাও প্রথম যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের ফর্মাল চার্জ নির্ণয় করতে চাইছো, অক্সিজেন 1। অক্সিজেন 1 এর ফর্মাল চার্জ যখন তুমি ক্যালকুলেশন করবে, তখন এর ফর্মাল চার্জ বা 1 পরমাণুর O1 পরমাণুর F.C সমান, ফর্মুলা দিয়ে লিখে দিচ্ছি প্রথমে, V-N-12S। তাহলে তুমি বলো অক্সিজেনের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকে? 6টা থাকে, 6টা থাকে। আচ্ছা, এবার এইখানে তুমি চলে আসবে, গঠনাকৃতিতে চলে আসবে। অক্সিজেন, এই যে 1 নম্বর অক্সিজেন বলেছি, সেখানে কতগুলো লোন পেয়ার আছে যারা ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করছে না? এইটা, 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 4টে। এই 4টে তো বন্ধনে অংশগ্রহণ করেনি, 4টে ইলেকট্রন, দুটো দুটো লোন পেয়ার, 4টে, দুটো লোন পেয়ার মানে 4টে ইলেকট্রন। তাহলে এইটা হয়ে গেল টোটাল নাম্বার অফ আনশেয়ার্ড ভ্যালেন্স ইলেকট্রন, যারা বন্ধনে অংশগ্রহণ করছে না, বা এখানে ছোট করে ব্র্যাকেটে লিখতে পারো লোন পেয়ার ইলেকট্রন। এবার লোন পেয়ার লিখছি না কেন, অনেক সময় একটা সিঙ্গেল ইলেকট্রনও থাকে সেই জন্য। তাহলে এটা 4 মাইনাস হাফ ইন্টু এস। এস, এবার দেখো কতগুলো বন্ধনে অংশগ্রহণ করেছে, তুমি দেখে নেবে বন্ধন সংখ্যা, একটা বন্ধন, দুটো বন্ধন। তাহলে দুটো বন্ধন যদি হয়, তাহলে সেই দুটো বন্ধন মানে কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। তাহলে যে বুঝতে পারলে না বলে দাও। তাহলে প্রথমে অক্সিজেন, যে 1 নম্বর অক্সিজেন পরমাণু, তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন 6টা, আর বন্ধনে অংশগ্রহণ করেনি দুটো লোন পেয়ার মানে 4টে ইলেকট্রন, আর বন্ধনে অংশগ্রহণ করেছে মানে 4টে ইলেকট্রন, মানে দুটো বন্ধন মানে 4টে ইলেকট্রন। তাহলে এখান থেকে কত হলো? 6 মাইনাস 4 মাইনাস 2 সমান 0। অর্থাৎ এই অক্সিজেন পরমাণুটার মাথায় কোনো ফর্মাল চার্জ নেই, শূন্য। সেটা তুমি এইখানে ছবিটা দেখলেও বুঝতে পারছো যে এখানে কোনো চার্জ নেই। এই যে মাথায় 2 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ কেউ ক্যালকুলেশন করে দেখো, দেখবে এই প্লাস হচ্ছে, দেখবে +1 করে দেখো সবাই। অক্সিজেন 2 পরমাণুর ফর্মাল চার্জ 6 মাইনাস, বাকিটা তুমি ছবি দেখে বলো। এই অক্সিজেনে কটা ইলেকট্রন আছে যারা বন্ধনে অংশগ্রহণ করেনি? দুটো ইলেকট্রন, ভেরি গুড। আর কতগুলো বন্ধনে অংশগ্রহণ করেছে? 6টা। এইখানে 2 2 4, আর এখানে একটা 4 আর 2 6, তাহলে 6টা। তাহলে এবার কত হয়ে যাচ্ছে দেখো, 1 পাচ্ছ কি? 1
সেটাকে +1 বলছি, 1 পেলে +1, নাহলে -1 পেলে তো -1 লিখবই। তাহলে দ্বিতীয় যে অক্সিজেন আছে তার ফর্মাল চার্জ কত? +1। আর তৃতীয় অক্সিজেনটা বার করো দেখি। -6। এখানে দেখো বন্ধনে অংশগ্রহণ করেনি 6টা ইলেকট্রন, -½ আর বন্ধন কটা করেছে ইলেকট্রন? একটা বন্ধন আছে, তাহলে দুটো ইলেকট্রন, তাহলে -1 হচ্ছে তো। তাহলে প্রথম অক্সিজেন 0, দ্বিতীয় অক্সিজেন +1 আর তৃতীয় অক্সিজেন -1। এগুলো হচ্ছে ফর্মাল চার্জ অফ অক্সিজেন অ্যাটম ইন ওজোন মলিকিউল। অক্সিজেন পরমাণুর ফর্মাল চার্জ এগুলো ওজোন অণুর মধ্যে। তাহলে তোমাকে আমি আর একটা দেখি করতে দিচ্ছি, করতে পারবে কিনা দেখে নাই। যেগুলো বলছি সেগুলোই করবে, বাকিগুলো করার দরকার নেই, ওইগুলোই কটা দেয়। আর এই ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচারগুলো তোমাকে জানতে হবে, না হলে কিন্তু ফর্মাল চার্জ ক্যালকুলেশন তুমি করতে পারবে না। যেমন তোমাকে ভেন পরীক্ষায় দিয়েছি আমি তো দেবো না, যে দেবেন আর কি, H2SO4 এই সালফিউরিক অ্যাসিডের প্রত্যেকটা পরমাণুর ফর্মাল চার্জ তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমি এই যে H2SO4 আছে সেই H2SO4 এর স্ট্রাকচারটা ড্র করে তোমাকে দিচ্ছি। সেই স্ট্রাকচারটা আমাদের লুইস ডট স্ট্রাকচার দিয়ে ড্র করা হবে। এইখানে আমি আগেও বলে দিয়েছি, যেখানে কোঅর্ডিনেট বন্ড অক্সিজেন থাকে সেখানে অক্সিজেনের মাথায় 3টে লোন পেয়ার থাকে। যেখানে কোঅর্ডিনেট বন্ড অক্সিজেন থাকে সেখানে অক্সিজেনের মাথায় 3টে লোন পেয়ার থাকে। আর যেখানে তোমার অক্সিজেন দুটো বন্ধন করে, এইখানে একদিকে একটা এইদিকে একটা, বা ডাবল বন্ডেড থাকে, সেখানে তোমার দুটো লোন পেয়ার থাকে। ডবল বন্ডেড ও বা এরকম যদি থাকে তাহলে অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, এটা আগে বলা হয়েছে। আর কোঅর্ডিনেট বন্ডেড ও থাকলে অক্সিজেনের 3টে লোন পেয়ার থাকে। এইটা একটু লিখে রাখবে, মনে রাখবে। তাহলে ওই উপরেও দুটো ইলেকট্রন। এবার এখানে 4টে অক্সিজেন আছে। এবার এই 4টে অক্সিজেনেরই ফর্মাল চার্জ বের করার প্রয়োজন হয় না, কারণ এইটা একই ধরনের অক্সিজেন আর এইটা আর এক ধরনের অক্সিজেন। তাহলে দুটো টাইপের অক্সিজেন আছে, এইটার যা বার করবে এটারও তাই হবে, আর এইটার যা বার করবে এটারও তাই হবে, আর এই হাইড্রোজেনটা যা বার করবে এই হাইড্রোজেনেরও তাই হবে, আর এই সালফারের আলাদা হবে। অর্থাৎ তুমি সালফারের বের করবে এই দুটোর মধ্যে যে কোনো একটা অক্সিজেনে বের করবে, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা অক্সিজেনে বের করবে, আর এই হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনের বের করবে। তাহলে প্রথমে সালফারের বা সালফার পরমাণুর ফর্মাল চার্জ বের করো দেখি সবাই। V-N-12s। সালফারে ভ্যালেন্স ইলেকট্রন কত? সালফার অক্সিজেনের শ্রেণীতেই থাকে, 6। এইখানে সালফারের কোনো লোন পেয়ার দেখতে পাচ্ছ কি চোখে? তাহলে এখানে সালফারে কোনো লোন পেয়ার নেই, 0। আর এইখানে হয়ে গেল 8টা ইলেকট্রন, মানে 4টে বন্ধন করেছে, 1 2 3 4। তাহলে 4টে বন্ধন করেছে মানে 8টা ইলেকট্রন, হাফ ইন্টু 8, তাহলে কত হয়ে গেল? +2। তাহলে সালফারের মাথায় +2 হবে, ফর্মাল চার্জ অনুযায়ী সালফার +2। দেখে কি মনে হচ্ছে? কিছুই তো নেই, কিন্তু সালফারে +2 আছে। মিউট করে নাও একটু। এবারে এই অক্সিজেন গুলোকে আমি নাম দিয়ে দিলাম, কেন এই অক্সিজেনটাকে 1 দিয়েছি যেটা কোঅর্ডিনেট বন্ড আছে, আর এটাও একই ধরনের, এটা দিলাম না। আর এই অক্সিজেনটাকে 2 দিলাম যেটা সিঙ্গেল বন্ডেড আছে। তাহলে অক্সিজেন 1 এর ফর্মাল চার্জ বের করো দেখি। ছয়, 6 - 6
মাইনাস হাফ ইন্টু টু, তাহলে এটা হয়ে গেল -1। হ্যাঁ, এটা -1ই হবে। কারণ দেখো, এটা যদি আমি এটাকে কোঅর্ডিনেট বন্ড না লিখে সিঙ্গেল বন্ড লিখতাম, তাহলে এটা প্লাস হতো, এটা মাইনাস হতো, আবার এটা প্লাস হতো, এটা মাইনাস হতো, তাহলে এটাও -1 আর এটা +2 হতো। তাহলে এইটা আর এই যে 2 নম্বর অক্সিজেন আছে, মানে দ্বিতীয় ধরনের যে অক্সিজেন আছে, O2 পরমাণুর ফর্মাল চার্জ বের করো। 6 মাইনাস 4 মাইনাস 4, 6 মাইনাস 4 মাইনাস হাফ ইন্টু 4 হয়েছে 0। একজন 0 বলেছো, হ্যাঁ একজন 0 বলেছো, ঠিকই বলেছো সে, তাহলে 0। ঠিক আছে, তাহলে হয়ে গেল। হাইড্রোজেনে করতে চাইলে করতে পারো, 0ই বেরোবে। তাহলে এইটা হয়ে গেল H2SO4 এর ফর্মাল চার্জ বের করে নিলাম। বইতে আরো কয়েকটা পরমাণুর ফর্মাল চার্জ বলে দিয়েছে, সেই পরমাণুগুলোর ফর্মাল চার্জ বের করবে, যেমন আমি বলে দিচ্ছি সেইগুলোই করবে। এরপরে এই NH4টা খুব বেশি দেয়, NH4+, সেই NH4+টা করবে, এটা ইম্পর্টেন্ট, স্টার দিয়েছি। এমনকি এইটা এসএসসি পরীক্ষাতেও দিয়েছিল, আমি এই প্রশ্নটার অ্যান্সার করেছিলাম যখন পরীক্ষা দিয়েছিলাম এসএসসিতে। এই প্রশ্নটা অ্যান্সার দিয়ে কিন্তু আমি আজকে একটা চাকরি পেয়েছি যেটাতে এই প্রশ্নটা দিয়েছিল। NH4+ নাইট্রোজেন পরমাণুর ফর্মাল চার্জ বের করতে দিয়েছিল। তাহলে এই NH4 এর আমি গঠন আকৃতিটা আগে এখানে দেখিয়ে দিলাম, এরকম করে আঁকছি, তুমি টেট্রাহেড্রাল আঁকতে পারো। তাহলে এইখানে নাইট্রোজেনের ফর্মাল চার্জ বের করব। নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকে? বলো, বলতে পারবে না? নাইট্রোজেন গ্রুপ 15-এ থাকে। নাইট্রোজেনের কটা যোজ্যতা কক্ষে ইলেকট্রন? 5টা, 5। আচ্ছা, এরকম কোনো লোন পেয়ার নেই, দেখো কোনো আনশেয়ার্ড ইলেকট্রন নেই, লোন পেয়ার নেই, তাহলে 0। আর কটা বন্ধন আছে? তাহলে হাফ ইন্টু 8 হয়ে গেল। যেহেতু 4টে বন্ধন আছে, তাহলে 8টা ইলেকট্রন, তাহলে 8 হয়ে গেল হাফ ইন্টু 8, তাহলে হয়ে গেল +1। নাইট্রোজেনের ফর্মাল চার্জ এখানে হচ্ছে +1। এই যে প্লাসটা দেখতে পাচ্ছ না মাথায়, এই +1টা থাকে। আর প্রত্যেকটা যে হাইড্রোজেন সব একই ধরনের, তাই যে কোনো একটা হাইড্রোজেন পরমাণুর ফর্মাল চার্জ বের করে নাও। হ্যাঁ 0 আসছে, ঠিকই আছে, 0 আসছে। তুমি যেটা বলছো সেটা কেটে যাচ্ছে, কথাটা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, একটু ঠিক করে বলো। কেন স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে? হাইব্রিডাইজেশনে তো স্ট্রাকচার গুলো শিখে নিয়েছো বের করা। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, তারপরে অ্যাকচুয়ালি করতে হয়, এই হাইব্রিডাইজেশন জানতে হয়, হাইব্রিডাইজেশন জানার পর স্ট্রাকচার বের করতে হয়, তারপরে ফর্মাল চার্জ। এবার সেই জন্যই তখন করায়নি, কারণ তখন স্ট্রাকচার গুলো জানতে না, বা যে স্ট্রাকচার গুলো তখন বললে একটু অসুবিধা হতো। এবার আমি যে কয়েকটা দিচ্ছি, সেই কয়েকটা কিন্তু তুমি একবার দেখে নেবে। টেট্রাহেড্রাল স্ট্রাকচার ড্র করতে পারবে, এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার ড্র করতে পারবে।
সেই স্ট্রাকচারগুলো ড্র করার পর কিন্তু এগুলো হবে, না হলে কিন্তু করতে পারবে না, আমি আগেও বলে দিচ্ছি। কেন তুমি এটা বাড়িতে করবে, H3PO4 H3PO4টা বাড়িতে করবে, আর বইতে কি কি আছে সেগুলো একটু করে নেবে, আমি বলে দিচ্ছি। সেই বই থেকে সেগুলোই শুধু করবে, বাকিগুলো করতে হবে না। আমার কাছে ওই ফর্মাল চার্জ আছে এরকম বই নেই, তোমরা একটু বই থেকে করে নেবে। মনে হয় এরকম আছে CO2 আছে, দেখে নাও তো বইতে একটু। কার্বনেট আয়নটা করে নেবে, CO3, হ্যাঁ CO3 2- আছে, O3 আছে, NH4+ আছে, H2SO4 আছে, বা SO4 2- ও করতে পারো, H3PO4 বা PO4 3- করে নেবে, এগুলো একটু করে নেবে বই থেকে। কার্বন ডাই অক্সাইড আছে নাকি, CO2? আচ্ছা, কার্বন মনোক্সাইডটা করে নেবে, ঠিক আছে, এই কয়েকটা করে নিলেই হবে, আর করতে হবে না। এবার আরেকটা যে টপিক আমাদের আমি বাদ দিয়েছি, সেটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যেহেতু পড়ানো হয় বা হয়েছে, অর্গানিক কেমিস্ট্রিতে ওই চ্যাপ্টার ওই টপিকটা ডিটেলসে আছে, সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্সটা কিন্তু ক্লাস 11-এর অর্গানিক যে টপিকটা বা অর্গানিক চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে কিন্তু এটা আছে ডিটেলসে, সেই জন্য আমি তোমাদের এইখানে কিছু বলিনি রেজোনেন্সটা। সেই রেজোনেন্স টপিক থেকে ইনঅর্গানিকেরও কিছু প্রশ্ন থাকে, যেমন সেই প্রশ্নগুলো বলে শুধু আলোচনা করে দিচ্ছি। রেজোনেন্স আশা করি তোমরা সবাই জানো। তো কি তোমাকে পরীক্ষায় কোশ্চেন কি দেয়, একটা অণু বা আয়নের রেজোনেটিং গঠনাকৃতি অঙ্কন করতে দেয়। যেমন এইটা না পরীক্ষায় দিয়েছে Cl O4-, এটা ইনঅর্গানিকের একটা আয়ন। সেই Cl O4- এর রেজোনেটিং গঠনাকৃতিগুলি অঙ্কন করো। এরকম কোশ্চেন দিয়েছে। বা রেজোনেন্স হাইব্রিড গঠনাকৃতিগুলো অঙ্কন করো। আমি যে টার্মগুলো বলছি সেই টার্মগুলো তোমাদের কাছে নতুন নয় তো? রেজোনেটিং গঠনাকৃতি অঙ্কন করো আর রেজোনেন্স হাইব্রিড গঠনাকৃতি অঙ্কন করো, এই টার্মগুলো কি নতুন তোমাদের কাছে না পুরনো? পুরনো তো? তাহলে ঠিক আছে, পুরনো থাকলে তাহলে কোনো অসুবিধা নেই, যে হ্যাঁ এটা স্যার তো আমি তো পড়েছি আগে, তাহলে সেইটা অঙ্কন করতে হবে না, তোমাকে পরীক্ষায় দিয়েছে। বা এরকম দিয়েছে HCO3- বাইকার্বনেট আয়নের রেজোনেন্স গঠনাকৃতিগুলো অঙ্কন করো। বা দিয়েছে সালফেট আয়ন SO4 2- বা SO3 2- সালফাইট আয়ন, বা CO2 কার্বন ডাই অক্সাইড, এদের প্রত্যেকটা আরো আছে অনেক, CO3, এগুলো সব ইম্পর্টেন্ট গুলো আমি দিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় দেয়। CO3 2- এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, সালফেট সালফাইড ইম্পর্টেন্ট, CO2 ClO4 ইম্পর্টেন্ট। এদের রেজোনেন্স গঠনাকৃতিগুলো অঙ্কন করো, একই প্রশ্ন। এবং রেজোনেন্স হাইব্রিডও দিতে পারে, আমি শর্টকাটে লিখছি RH, রেজোনেন্স হাইব্রিড গঠনাকৃতিগুলো অঙ্কন করো। এই অঙ্কন করার পর তোমাকে আবার স্টেবিলিটিও বলতে পারে, কার স্থায়িত্ব বেশি। দেখবে অর্গানিক কেমিস্ট্রিতে স্টেবিলিটি অর্ডার আছে, কার বেশি হয়, কেন বেশি হয়, এগুলো নিয়ে অনেকগুলো নিয়ম আছে, 11টা না 12টা নিয়ম আছে। যেমন যার যত বেশি রেজোনেটিং গঠনাকৃতি পাওয়া যায় তার স্থায়িত্ব তত বেশি হয়। যেগুলো নন পোলার হয় মানে চার্জ ছাড়া হয় তাদের স্টেবিলিটি বেশি, যাদের চার্জ থাকে তাদের স্টেবিলিটি কম। আবার যেখানে প্লাস মাইনাস কাছাকাছি থাকে স্টেবিলিটি বেশি হয়,
যেখানে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকে সেখানে স্টেবিলিটি কম হয়, এরকম অনেকগুলো নিয়ম আছে, তোমরা জানো। আবার দেখো অনেক সময় দিয়ে দেয় যে বন্ধন দৈর্ঘ্য বেশি হয় না কম হয়। যেমন দুটো প্রশ্ন বলে আমি এই টপিকটা শেষ করব। প্রথমে ClO4 মাইনাসের স্ট্রাকচারটা তোমাকে দেখাচ্ছি, রেজোনেটিং গঠন আকৃতি। এটা ClO4 মাইনাসের স্ট্রাকচার আমি ড্র করছি। ClO4 তোমার 3টে ডবল বন্ডেড অক্সিজেন হয় আর একটা সিঙ্গেল বন্ডেড অক্সিজেন, যেটা সিঙ্গেল বন্ডেড তার মাথায় একটা লোন পেয়ার নেগেটিভ চার্জ থাকে। বাকি ডবল বন্ডেড মানে দুটো দুটো লোন পেয়ার হবে। এটা 1 নম্বর গঠনাকৃতি। আর রেজোনেন্স গঠনাকৃতি আঁকার সময় অর্গানিকের সাথে ইনঅর্গানিক একটু পার্থক্য হয়। তাহলে এইটা একটা স্ট্রাকচার ক্লোরেট আয়নের ডবল হেডেড অ্যারো, মানে এটা রেজোনেন্স চিহ্ন, ডবল হেডেড এরো। এবার তুমি এরকম করে অ্যারো দিয়ে দেখাতে পারো যে এই নেগেটিভ চার্জটা এইখানে যদি আসে এইটা এর মাথায় চলে আসবে। এটা তুমি না দেখালেও হয়, আমি তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি। তাহলে কেমন হবে স্ট্রাকচারটা, এরকম দেখতে হবে। এটা ডবল বন্ডেড হয়ে যাবে, এটা যেমন ডবল বন্ডেড ছিল আছে, এটা ডবল বন্ডেড ছিল আছে, এইটা সিঙ্গেল বন্ডেড অক্সিজেন হয়ে গেল। তাহলে এটা 2 নম্বর স্ট্রাকচার। এবার রেজোনেন্স মানেই হচ্ছে যে একটা যৌগ বা একটা আয়নকে এর একাধিক রিপ্রেজেন্ট করা, লুইস ডট স্ট্রাকচার রিপ্রেজেন্ট করলাম, একাধিক গঠন আকৃতির সাহায্যে আমি দেখাচ্ছি, একাধিক সংকেতের সাহায্যে দেখাচ্ছি, প্রকাশ করছি, যেখানে পরমাণুগুলো নিজের জায়গা পরিবর্তন করে না। কে নিজের জায়গা পরিবর্তন করে? পাই ইলেকট্রন নিজের জায়গা পরিবর্তন করে, বা নেগেটিভ চার্জ যেটা আছে সেই নেগেটিভ চার্জ বা লোন পেয়ার নিজের জায়গা পরিবর্তন করে, কিন্তু পরমাণুগুলো নিজের জায়গায় থাকে। আবার কি এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন বন্ড সব সমান সমান থাকে। তাহলে এইটা একটা গঠনাকৃতি, এটা দ্বিতীয় গঠনাকৃতি। এরপরে যদি তুমি আবার দেখাতে চাও, কেন এইটা এখানে ডবল বন্ডেড করে দিলাম, এইটা আবার অ্যারো দিয়ে এইদিকে নিয়ে চলে এলাম। তাহলে 3 নাম্বার স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, আমি এই দিকে আঁকছি 3 নাম্বারটা। এটা যেমন ডবল বন্ডেড ছিল, ডবল বন্ডেড আছে, এটা ডবল বন্ডেড ছিল, এটা ডবল বন্ডেড, এটা সিঙ্গেল বন্ডেড আর মাইনাস হয়ে গেল, এটা ডবল বন্ডেড হয়ে গেল। এটা 3 নাম্বার। আর 4 নাম্বার অলরেডি তোমরা বুঝতে পেরেই গেছো যে কেমন হবে দেখতে। এইদিকে ইলেকট্রনটা আবার এই নেগেটিভ চার্জটা এখানে যাবে, আর এইটা তোমার নেগেটিভ চার্জ হয়ে যাবে, আয়ন হয়ে যাবে, ডবল হেডেড এরো 4 নাম্বার হয়ে গেল। ডবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড মাইনাস, একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার, তিনটে লোন পেয়ার, ডবল বন্ডেড ও ডবল বন্ডেড ও, এটা করে দুটো করে লোন পেয়ার। তাহলে 4 নাম্বার স্ট্রাকচার আর করা যাবে না। এবার তুমি যদি এরপরে করো আবার আগেরটা ফিরে পেয়ে যাবে। তাহলে এই যে 4টে গঠনাকৃতি পাচ্ছ, কি করে মনে রাখবে? দেখো এই যে সিঙ্গেল বন্ডেড অক্সিজেনটা আছে যার মাথায় নেগেটিভ আছে, সেইটা একবার এই ওপরের দিকে হচ্ছে, আবার ডান দিকে হচ্ছে, দেখো আবার এই মাঝে হয়ে যাচ্ছে একবার, আর একদম শেষে একবার হচ্ছে। অর্থাৎ এই যে আয়নটা এই নেগেটিভ চার্জটা 4টে অক্সিজেনে ঘুরছে। এই 4টে স্ট্রাকচারই রেজোনেটিং স্ট্রাকচার, আর এই 4টেই হচ্ছে সব একই ধরনের। দেখো এগুলো 4টেই রেজোনেটিং স্ট্রাকচার, আর এখান থেকে এই 4টে থেকে একটা স্ট্রাকচার পাওয়া যায় যেটা এদের সমস্ত সংমিশ্রণ বলতে পারি, যেটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার আর কিছুই নয়, এই যে রেজোনেন্স গঠনাকৃতিগুলো পাচ্ছ সেই গঠনাকৃতিগুলোর একটা মিক্সচার বা মাঝামাঝি একটা গঠনাকৃতি, যেটাকে রেজোনেন্স হাইব্রিড বলে। যেহেতু দেখো এই অক্সিজেনের নেগেটিভ চার্জটা প্রত্যেকটা অক্সিজেনের মাথায় ঘুরে বেড়াচ্ছে, তাই রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারটা এরকম দেখতে হবে। আবার দেখো সবগুলোই একবার করে সিঙ্গেল বন্ড হয়েছে, এখানে ডবল বন্ড ছিল তো, প্রত্যেকটা একবার করে সিঙ্গেল বন্ড হবে। তাহলে আমি প্রত্যেকটাকে সিঙ্গেল বন্ড করে দিলাম,
ঘুরে গেছে, তাই তো? ঠিক আছে, একটু উল্টো দেখো। এইখানে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, ডটেড। আমি ছবিটা পাঠিয়ে দেবো একটু পরে। তাহলে সবগুলো ডটেড লাইন দেখিয়ে দিলাম, আর ডাবল বন্ড দেখালাম না। আর মাথায় চার্জটা ডেল্টা মাইনাস করে দিলাম প্রত্যেকটার। এটা রেজোনেন্স হাইব্রিড করতে পারো, বা দেখে নাও চার্জটা একটা মাইনাস ছিল, 4টে অক্সিজেনে ঘুরছে, তাই 1/4 1/4 1/4 করেও দেখাতে পারো। ডেল্টা মাইনাস না লিখে -1/4 -1/4 -1/4 করেও দেখাতে পারো। তাহলে এইটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। তাহলে এইটা রেজোনেন্স হাইব্রিড, বা এটাকেও রেজোনেন্স হাইব্রিড বলতে পারতাম আমি, যেখানে অক্সিজেনের মাথায় চার্জটা -1/4 করে করতে পারি। আর ডটেড লাইন দিয়ে দেখাতে পারি। এটা রেজোনেন্স হাইব্রিড। এরকম ভাবে বাকিগুলো রেজোনেটিং স্ট্রাকচারগুলো ড্র করবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু এইখানে দেখো রেজোনেন্স হাইব্রিডে সবগুলো সিঙ্গেল বন্ডের আছে আর ডটেড লাইন দিয়ে দেখানো আছে, এখানে প্রত্যেকটা ক্লোরিন অক্সিজেনের যে বন্ধন দৈর্ঘ্য সেটা সমান হবে। পরীক্ষায় প্রশ্ন দেয় যে ClO4 মাইনাসে প্রত্যেকটা ClO বন্ধন দৈর্ঘ্য সমান হয় কেন, বা এই প্রশ্নটাও দেয়, ইম্পর্টেন্ট প্রশ্ন, CO3 2 মাইনাসে প্রত্যেকটা CO বন্ধন দৈর্ঘ্য সমান, ব্যাখ্যা করো। CO3 2 মাইনাস এর প্রত্যেকটা CO বন্ধন দৈর্ঘ্য সমান, ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা তুমি বা এই Cl দিয়েও দিতে পারে। এটা ব্যাখ্যা তোমাকে করতে হলে প্রথমে CO3 2 মাইনাসের রেজোনেন্ট স্ট্রাকচারগুলো আঁকবে, রেজোনেটিং গঠনাকৃতিগুলো অঙ্কন করে নিলে। যেমন CO3 2 মাইনাসটা দেখিয়ে দিচ্ছি আমি। কার্বন, দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডেড, একটা অক্সিজেন ডবল বন্ডেড, আর যেগুলো সিঙ্গেল বন্ডেড আছে সেখানে একটা করে নেগেটিভ চার্জ থাকে, তাহলে CO3 2 মাইনাস। ডবল বন্ডেডে দুটো লোন পেয়ার, সিঙ্গেল বন্ডেডে 3টে লোন পেয়ার থাকে। এটা 1 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, এখানে ডবল বন্ডেডটাকে ভাবো, ডবল বন্ডটা এখানে আছে তো, এই দুটোর মধ্যে হয়ে যাবে একবার, আর এই এর মধ্যে হয়ে যাবে, মানে 3টে স্ট্রাকচার পাবে। এটা মাইনাস করলাম, ডবল বন্ডেডও সিঙ্গেল বন্ডেড যেমন ছিল সেরকমই হয়ে গেল, অর্থাৎ এই ডবল বন্ডটা এখানে শিফট করে গেল। অ্যারো দিয়ে দেখাতে বললে দেখানো যাবে, অ্যারো দিয়ে দেখাতে বললে এরকম ভাবে দেখাতাম আমি। তাহলে এটা ডবল বন্ডেড, এটা মাইনাস হয়ে গেল। এটা 2 নম্বর স্ট্রাকচার। 3 নম্বর স্ট্রাকচারে যখন আমি যাব তখন কি হবে, ডবল বন্ডেডটা এইখান থেকে এইখানে শিফট করে যাবে। এটা মাইনাস হয়ে গেল, এটা ডবল বন্ড হয়ে গেল। এটা 3 নম্বর স্ট্রাকচার। এখন এই 3টের ক্ষেত্রে আমি যদি প্রথম যৌগটা দেখতাম, হাইব্রিডটাও আঁকতে পারবে আশা করি, এরকম দেখতে হবে হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড, যেহেতু ওই উপরের স্ট্রাকচারের মতোই আঁকার চেষ্টা করব। তাহলে 3টে সিঙ্গেল বন্ড তো আছেই, এবার এই পাই বন্ডটা ডাবল বন্ডটা শিফট হচ্ছে সব জায়গায়, তাই এখানে ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিলাম এটাকে। চার্জটা কি হবে দেখো, দুটো নেগেটিভ চার্জ আছে, 3টে অক্সিজেনের মাথায় ঘুরছে, তাহলে মাইনাস 2/3 2/3 2/3 এটা করতে পারি, বা ডেল্টা দিয়ে দেখাতে পারি, ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস। এখন তুমি যদি এই স্ট্রাকচারটা দেখতে, কার্বনেট আয়নের এই স্ট্রাকচারটা শুধু যদি দেখো, তাহলে এখানে
অক্সিজেনের সাথে ডাবল বন্ড আছে, আর বাকি যে দুটো আছে সিঙ্গেল বন্ড আছে। তাহলে এই বন্ধন দৈর্ঘ্য আর এই যে দুটো বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ সি সিঙ্গেল বন্ড ও আর সি ডাবল বন্ড ও, কোন বন্ধন দৈর্ঘ্যটা বেশি আর কোন বন্ধন দৈর্ঘ্যটা কম? এইটা হচ্ছে বেশি, এটা বেশি, আর এটা হচ্ছে কম, বন্ধন দৈর্ঘ্যটা কম, বন্ড লেন্থ কম, বন্ড লেন্থ বেশি। কিন্তু এই কার্বনেটের প্রত্যেকটা সিও বন্ধন দৈর্ঘ্য সমান হয়। পরীক্ষায় দিল যে প্রত্যেকটা সিও বন্ধন সমান হয়, ব্যাখ্যা করো। তখন তোমাকে রেজোনেটিং স্ট্রাকচারগুলো এঁকে দিতে হবে। সেই রেজোনেটিং স্ট্রাকচারের পর রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার আঁকতে হবে। আর তুমি এখানে দেখতেই পাচ্ছ যে সবগুলো সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের মাঝামাঝি, সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের মাঝামাঝি। এদের বন্ড অর্ডারও বার করা যায়, নিয়ম আছে, বন্ড অর্ডার বার করার ফর্মুলা আছে। সেই বন্ড অর্ডার বার করলে দেখা যায় প্রত্যেকটার বন্ড অর্ডার 1.5 হয়। তাহলে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি বন্ড অর্ডার পাওয়া যায়। সেই জন্য এদের বন্ধন দৈর্ঘ্যও সমান হবে, সেটা রেজোনেন্সের মাধ্যমেই ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু আমরা জানি রেজোনেন্সের ফলে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ, বন্ড স্ট্রেংথ এইগুলোর উপরে কিন্তু একটা প্রভাব পড়ে। এটা অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা ভালো করে পড়েছো। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এই কটা রেজোনেটিং স্ট্রাকচারই ড্র করে নিলে, রেজোনেন্স হাইব্রিড ড্র করে নিলে, আর যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোই তোমাকে পড়বে কেমিক্যাল বন্ডিং রেজোনেন্স থেকে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে করো, বা কোনো প্রশ্ন পারোনি আগে সেগুলো আমাকে জিজ্ঞাসা করে নাও, আমি বলে দেবো। এখানেই আমাদের রেজোনেন্সের সাথে সাথে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা, যেটা অনেক দিন ধরে পড়ানো হচ্ছে, সেটা শেষ হলো। তোমাদের সমস্ত চ্যাপ্টারটা পড়ে রাখবে, যদি পরীক্ষা দিতে চাও আমাকে বলবে, আমি তাহলে একটা কেমিক্যাল বন্ডিং থেকে পরীক্ষা নিয়ে নেব। এখান পর্যন্তই থাকবে আজকে, যদি কোনো প্রশ্ন থাকে করো, নাহলে ছুটি দেবো। এই SO4 2- বা NO3- বাদ দিলাম, NO3- টাও করে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয়। SO4 2- এর স্ট্রাকচারটা তোমার একটু আগে আমি ড্র করেছিলাম, দেখবে ClO4-, সেরকমই টেট্রাহেড্রাল স্ট্রাকচার ড্র করবে, 4টে অক্সিজেন থাকবে। সেই 4টে অক্সিজেনের মধ্যে দুটো ডবল বন্ড থাকলো না, এই দুটোকে ডবল বন্ড করে দিলে, আর এইটা নেগেটিভ আধান আর এইটা নেগেটিভ আধান, এইটা আর কি ঘুরবে। লোন পেয়ার গুলো দিয়ে দিলে নিজে থেকে করবে, দেখবে পারবে তুমি করতে। ঠিক আছে, এই নেগেটিভ চার্জটা একবার এখানে আসবে, মাথায় চলে আসবে, আবার এইটা এইদিকে আসবে, এইটা চলে আসবে, এরকম করে স্ট্রাকচার গুলো দেখাতে হবে। ওই একই রকম ভাবে SO4 SO3- ওরকমই হবে, দেখবে এটা বইতে করে দেওয়া আছে, গঠনাকৃতি গুলো করে নেবে। ঠিক আছে, ডবল বন্ড দিয়ে ভাবতে পারো যে এই ডবল বন্ডটা একবার এইখানে ছিল, তাহলে এইখানে একবার যাবে আর একবার এইখানে যাবে। নেগেটিভ চার্জ দিয়েও করতে পারো যে নেগেটিভ চার্জটা এই দুটোতে আছে, একবার এই দুটোতে আসবে, আবার একবার এই দুটোতে আসবে, একবার এই দুটোতে আসবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এই কটা করে নেবে নিজে থেকে, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছু থাকবে না বাকি।